দেখতে না পাইলে তো সমস্যা, এখানে গ্রাফ ট্রাফ আছে দেখাইতে হবে তো আমার। লিংকে ঝামেলা না। আমরা পানি আবার আমি বুঝতে পারছি, তবে স্ট্রেংথ দিবে না, অনেক ঝামেলা। এখন কি দেখতে পাচ্ছ দিসু? আমি আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু বলে যাই। মানে এগুলো নন টপিক গুলো পড়াচ্ছি, এই কারণে অত আমি দিচ্ছি না, তোমরা অলরেডি জানো, জাস্ট রিকল করার জন্য। তোমাদের হয়তো অনেক গ্যাপ পড়ে গেছে, সেই কারণে আমরা একটু এগুলো নিয়ে কথা বলেছিলাম। ওয়াটার সিমেন্ট রেশিও, আচ্ছা এটা তো তোমরা বুঝো ওয়াটার সিমেন্ট রেশিওটা কি। আমরা যখন ক্যালকুলেশন নিয়ে করবো তখন জাস্ট ওয়াটারের ওয়েট ডিভাইডেড বাই সিমেন্টের ওয়েট, এটাই হচ্ছে ওয়াটার সিমেন্ট রেশিও। তা এখন আমাকে একটু বলো, ওয়াটার সিমেন্ট রেশিও বেশি মানে কি মিন করতেছে, আর কম মানে কি মিন করে? বেশি মানে কি পানির পরিমাণ বেশি না কম? ওয়াটার সিমেন্ট পরিমাণ বেশি বেশি, আর হচ্ছে কম হলে কম। তার মানে ওয়াটার সিমেন্ট, এটা তো বুঝতেছো যে পানি যত বেশি থাকবে তত আমাদের হচ্ছে কি হাইড্রেশন হবে। হাইড্রেশন মানে তো বুঝতেছো যে পানির সাথে একটা রিঅ্যাকশন করবে, সেটা আর কি। যদি এখন এখানে একটা ছোট গ্রাফ দেখা যাচ্ছে, এটা জাস্ট কিছুই না, এটা বোঝাই যায় যে পানি বেশি হলে বেশি হাইড্রেশন হবে, এটা কমন ব্যাপার। এখন হচ্ছে আমরা অনেক কথাবার্তা বলে ফেললাম যে ওয়াটার সিমেন্ট রেশিওর উপর স্ট্রেংথ ডিপেন্ডেন্ট, অনেক ওয়ার্কেবিলিটি তো অবশ্যই আছে। এন্ড স্ট্রেংথের সাথে আমরা সম্পর্কটা দেখতে পাচ্ছি ইনভার্স, মানে ওয়াটার বেশি হইলে সেখানে হচ্ছে তোমার স্ট্রেংথটা কমে যাবে। তো তার আগে একটু কথা থাকে যে একেবারে যদি ওয়াটার কম হয়, মানে আমার ধরে নাও যে হাইড্রেশন হওয়ার জন্য যে পরিমাণ ওয়াটার লাগবে তার চেয়ে যদি কম হয়, তাহলে তো আবার স্ট্রেংথ পাবো না আমি। তো আমরা সাধারণত মিক্স করার জন্য আমার যতটুকু পানি দেই, ওই পানিটা আসলে মানে ওই হাইড্রেশনের জন্য যতটুকু পানি দরকার হয় তার চেয়ে বেশি পানি থাকে। ওই জন্য ওই পার্টটুকু আসলে আমরা ওটা নিয়ে অত বেশি মাথা ঘামাচ্ছি না। আমরা মাথা ঘামাচ্ছি যে অপটিমাম, মানে যে পরিমাণ পানি দিলে পুরোপুরি হাইড্রেশন হবে তারপরে, কারণ আমরা নর্মাল মিক্স করতে গেলে ওই পরিমাণ পানি আমাদের তার চেয়ে বেশি পানি দিতে হবে, না তোমরা মিক্সই করতে পারবো না। তো তাহলে আমরা ওই হিসাবে আর কি এখানে যেটা আসতেছে, মানে অবশ্যই তার মানে উল্লেখ থাকে এখানে, এটা মাথায় রাখবে যে এই ফর্মুলা গুলা যা বলতেছে সব কিন্তু অবশ্যই এনাফ হাইড্রেশন হওয়ার পরে, এটা মাথায় রাখতে হবে। এখন তার মানে তুমি কি বলবা, যদি আমি গ্রাফের কথা চিন্তা করি, তাহলে কি জিরো পানিতে কি আমার স্ট্রেংথ সব থেকে বেশি হবে? এটা কি সম্ভব? তোমাদের কি মনে হয় হবে? আমি কোনো পানি দিলাম একদমই না। তার মানে হ্যাঁ, মানে আমাদের হচ্ছে গ্রাফটা এখানে, ওই গ্রাফটা নাই ডাইরেক্ট, আমি অন্য একটা গ্রাফ দেখায় বোঝানোর চেষ্টা করি যে গ্রাফের শেপটা আসলে এক্স্যাক্টলি এরকম আসে। সেই গ্রাফটা, এটা যদি ওই গ্রাফ না কিন্তু ওরকম আসে। এখানে যেমন গ্রাফটা দেখতেছো ওয়াটার সিমেন্ট রেশিওর সাথে স্ট্রেংথের সম্পর্কটা কিন্তু ওরকমই। আচ্ছা আমি রেকর্ড দেই নাই, রেকর্ড করে ফেলি। আচ্ছা, ওয়াটার সিমেন্ট রেশিওর সাথে স্ট্রেংথের সম্পর্কটা ওরকমই, ঠিক আছে? মানে হচ্ছে শুরুতে আমার জিরো ওয়াটার কন্টেন্টে কিন্তু কোনো স্ট্রেংথ আমি পাচ্ছি না, যত পানি দিব সেটা মিক্স হবে, হাইড্রেশন রিঅ্যাকশন হবে, তারপরে আমি স্ট্রেংথ পাবো। তারপরে এক পর্যায়ে গিয়ে আবার পানি বেশি হওয়ার কারণে সেটা হচ্ছে আস্তে আস্তে কমতে থাকবে। তো আমরা কমার ওই যে অংশটায় গিয়ে আমাদের কমতেছে ধীরে ধীরে, আমরা কিন্তু সেটা নিয়ে ডিল করতেছি। কারণ হচ্ছে শুরুতে আমি জিরো পানিতে ইনফিনিটি স্ট্রেংথ হবে তা কিন্তু না। তো এই জিনিসটা যেন ক্লিয়ার থাকে যে আমরা যে বলতেছি পানির সাথে সাথে স্ট্রেংথ কমবে পানি বেশি হলে, সেটা কিন্তু আমাদের ওই যে এনাফ হাইড্রেশন হওয়ার পরে, ঠিক আছে? জিরো পানিতে স্ট্রেংথ অনেক বেশি এরকম না, ঠিক আছে? গ্রাফটা তার মানে শুরুতে বাড়বে, তারপরে ফল করতে শুরু করবে, মানে এরকম গ্রাফ আর কি। তো সাধারণত আমরা এরপরে আমি আসি, এই যে এখানে কয়েকটা ফর্মুলা দেওয়া আছে, এগুলা অনেকটা এই ফর্মুলা আর কি, এক্সপেরিমেন্ট বেসড ফর্মুলা টাইপের, যেখানে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিন বোধহয়, s equal to a by bx বলতেছে, b to the power x। তো a b কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে হচ্ছে এটা
ভ্যারি করবে তোমার সিমেন্টের প্রপার্টি অনুযায়ী, কারণ আমরা জানি সব সিমেন্টের স্ট্রেংথ সমান না, কিছু ফ্যাক্টর থাকবে যেগুলা সিমেন্টের প্রপার্টির উপর ডিপেন্ড করবে, সব কিন্তু পানির উপর না। আর এক্সটাকে বলতেছে এখানে ওয়াটার সিমেন্ট রেশিও। এন্ড এই ফর্মুলা দেখে তোমাদের কি মনে হচ্ছে, এক্স বেশি হলে এই স্ট্রেংথ মানে এসটা বেশি হবে নাকি কম হবে, কি মনে হচ্ছে? ফর্মুলাটা দেখে বলো যে এক্স হচ্ছে আমাদের ওয়াটার সিমেন্ট রেশিও, তাহলে এক্স স্ট্রেংথ বেশি হবে। কম হলে এস বেশি হবে। আমাদের ফর্মুলা দেখে আমরা সবাই বুঝতেছি, তাই না? তো আরেকটু অ্যাডভান্স লেভেলের ফর্মুলা আরেকজন দিলেন, এনার নামটা যেন কি এখানে লেখা আছে, ফেরেট। তো উনি এখানে আরেকটু নিয়ে আসলেন। এখানে আমরা এখানে কিন্তু ভয়েডের প্রথম ফর্মুলাতে দেখো ওয়াটার সিমেন্ট আসছে, এখানে কিন্তু ভয়েড নিয়ে কিছু বলেনি। ভয়েড থাকলে আমাদের যে স্ট্রেংথ কম আসবে এটা তো আমরা কমন সেন্স থেকেই বুঝি, তাই না? কিন্তু ওখানে কিন্তু ভয়েডের কথা কিছুই আসেনি, এয়ার কন্টেন্টের কথা একদমই আসেনি। এখানে উনি এয়ারের ব্যাপারটাও নিয়ে আসছেন। ফর্মুলাটা একটু দেখো, এস ইকুয়াল টু হ্যাঁ কে একটা কনস্ট্যান্ট এখানে, তারপরে কি এখানে দিছে সি বাই, নিচে দেখো উপরে হচ্ছে সি মানে সেটা সিমেন্ট, তার নিচে হচ্ছে ইয়ে করছে ডিভাইড করছে সি প্লাস ই প্লাস এ, মানে সি হচ্ছে তোমার এখানে সিমেন্ট, ই হলো ওয়াটার, এ হলো এয়ার। তো এই ফর্মুলা দেখেও কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এই ফর্মুলার সাথে আমাদের যেটা আমরা কনসেপ্ট জানতাম তার সাথে এটা যাচ্ছে। মানে এয়ার বেশি হলে আমার স্ট্রেংথ কম হবে, আবার ওয়াটার বেশি হলেও স্ট্রেংথ কম হবে, এটা কিন্তু সেটাই আমাদেরকে বলতেছে। তার মানে এই ফর্মুলা গুলো গেল, এগুলো মোটামুটি হলো। এখন এইখানে আরেকটা জিনিস দেখো, এই যে গ্রাফটা, এই গ্রাফটা কিন্তু বুঝতে হবে, গ্রাফটা খুব ভালো মতো বুঝতে হবে। এখানে একটু ভালো মতো মনোযোগ দাও। গ্রাফ দেখতে পাচ্ছ সবাই? তোমরা কি শুনতে পাচ্ছ? Yes, ma'am. হ্যাঁ, গ্রাফটা সবাই দেখো, এখানে গ্রাফটা বুঝতে হবে। এখানে দেখতে পাচ্ছ কম্প্রেসিভ স্ট্রেংথ ভার্সেস ওয়াটার সিমেন্ট রেশিও। তো এখানে কিন্তু দেখাচ্ছে আমার যখন ওয়াটার সিমেন্ট রেশিও বাড়তেছে আমার স্ট্রেংথটা কমে যাচ্ছে, গ্রাফটা কিন্তু সেটাই শো করতেছে। তার মানে আমরা কিন্তু গ্রাফের প্রথম দিকের অংশটা এখানে দেখতেছি না, মানে আমরা এটা ধরে নিচ্ছি এনাফ হাইড্রেশন হওয়ার পরে, মানে হাইড্রেশন কম হলে তো আমি তখন আবার ওয়াটার সিমেন্ট রেশিও কমের জন্য স্ট্রেংথ কম পাবো, যেটা তোমরা আগেই বললা যে কোনো পানি নাই মানে ইনফিনিটি স্ট্রেংথ, তা কিন্তু হবে না। তার মানে গ্রাফের আমাদের যে ওটা কি শেপ বলে, বেল শেপ না কি বলে, তার অর্ধেক পোর্শনটা দেখতেছি, মানে হাইড্রেশন হওয়ার অপটিমাম পরিমাণে যাওয়ার পরের অংশটা দেখতেছি, যার কারণে এখানে আমরা শুধু ফলিং পার্টটা দেখতে পাচ্ছি। আমাদের ওইটা নিয়ে মাথা ব্যথা নাই। কেন নাই? কারণ যদি হাইড্রেশনের জন্য যে পরিমাণ ওয়াটার দরকার সেই ওয়াটার আমি না দিলে আমি মিক্সই করতে পারবো না, তো আমরা যেহেতু মিক্স করেই ফেলি, সো এই অংশটা আমরা এখানে করতেছি। এন্ড গ্রাফ থেকে আমরা দেখতে পাচ্ছি যে যখন আমার ওয়াটার কন্টেন্ট কম তখন স্ট্রেংথটা অনেক বেশি, ধীরে ধীরে এটা বাড়তেছে। কিন্তু সাথে আবার দুইটা আমরা ডটেড গ্রাফ দেখতে পাচ্ছি, ডটেড লাইন দেখতে পাচ্ছি। একটাতে লেখা আছে হ্যান্ড কম্প্যাকশন, আরেকটাতে লেখা আছে ভাইব্রেশন। আচ্ছা, তোমরা এখন আমাকে একটু বলো, ধরে নাও মনে করো যে আমি জাস্ট হচ্ছে হাইড্রেশনের জন্য আমার যে পরিমাণ পানি দরকার আমরা মিক্স করতে গেলে তার থেকে আমাকে বেশি পানি দিতে হচ্ছে, না হলে আমি ঠিক মতো মিক্স করতে পারবো না। আবার মিক্স করতে না পারলে যেহেতু পার্টিকেল গুলা ভালো মতো একে অপরের সংস্পর্শে আসবে না, তখন পেস্টটা ঠিক মতো হবে না, তখন আমার স্ট্রেংথ পাবো না। যার কারণে মিনিমাম মিক্সিং করার জন্য প্লাস কম্প্যাকশনের জন্য আমাদের তো মিনিমাম একটা পানি দিতেই হবে, যে পানিটা না দিলে এই কাজগুলো আমি করতে পারবো না, এবং সবসময় ওই পানিটা আসলে ওর যেটা অপটিমাম ওয়াটার কন্টেন্ট তার থেকে বেশি হবে, কম হওয়ার সম্ভাবনা নাই। আর আমাকে একটু তোমরা কমন সেন্স অ্যাপ্লাই করে বলবা যে হ্যান্ড কম্প্যাকশন বলো, মেশিন কম্প্যাকশন বলো, অথবা মিক্সিং এর কথাই বলো, যে আমি হাতে মিক্স করব আর ওদিকে হচ্ছে মেশিনে মিক্স করব। এন্ড ধরে নাও সেম কাজের জন্য সেম সিমেন্ট এভরিথিং একই। এখন কথা হচ্ছে আমি যদি পানি কোনটাতে কম দিলেও আমি হাতে মিক্স করতে আমার যতখানি পানি দরকার পড়বে, যদি আমি মেশিন দিয়ে করি তার থেকেও কম দিতে হবে নাকি বেশি দিলেও করা যাবে? কোনটা কম দিলেও করা যাবে নাকি বেশি দিলেও হবে বলো? কম দিতে হবে। কম দিলেও করা যাবে। হ্যাঁ, মেশিনে দিলে যেহেতু মেশিনে করবে এটা অল্প পানিতেও কিন্তু আমার করতে পারবে। তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি যখন হাতে মিক্স করতেছি বা হাতে কম্প্যাকশনের ব্যাপারটা, এখানে মিক্সিং এর ব্যাপারটাও তুমি নিয়ে আসতে পারো, কারণ মিক্সিং কম্প্যাকশন হাতে হইলে আমার কিন্তু পানি বেশি দিতে হবে, যেটা মেশিনে দিলে আমার একটু কম পানি দিলেও হবে।
আর একটু কম দেওয়া মানেই কিন্তু আমরা এখানে কি হবে, আমরা একটা স্ট্রেংথের জায়গাতে আমরা একটু পাচ্ছি বেশি, যেটা হাতে কম্প্যাকশন করলে বা হাতে মিক্স করলে আমাদের স্ট্রেংথটাকে একটু স্যাক্রিফাইস করতে হবে। তো এইটা একটা, এখন আমি তার মানে দুইটা পয়েন্ট দেখাচ্ছে আমার, যে দেখো হাতে কম্প্যাকশন হলে আমি যে তোমাদেরকে শুরু থেকে একটা কথা বলছিলাম যে আমাদের গ্রাফটা কিন্তু শুরুতে মানে আস্তে আস্তে উঠে তারপরে নামে। তো এখানে আমরা দেখো, তুমি ভাইব্রেশন লেখা আছে ওটুকু ভুলে যাও, হ্যান্ড কম্প্যাকশন যেখানে লেখা আছে সেই জায়গাটা একটু খেয়াল করো। এখানে কি বলতেছে দেখো, হ্যান্ড কম্প্যাকশনে যে ঠিক যেই পয়েন্টটা থেকে ডট লাইনটা শুরু হয়েছে সেই পয়েন্টটাতে ধরো, মানে এই জায়গাতে কিন্তু আমি হাতে কম্প্যাকশন করলে ঠিক এই পয়েন্টটাতে আমি ম্যাক্সিমাম স্ট্রেংথটা পাবো, মানে এটা একটা এই ওয়াটার সিমেন্ট রেশিওতে। এর থেকে যদি আমি রেশিওটা বাড়াই আমার স্ট্রেংথটাকে স্যাক্রিফাইস করতে হচ্ছে। আবার যদি আমি কমাই, আমার থিওরিটিক্যালি আমি বলতে পারি যে হ্যাঁ কমাইলে আমার স্ট্রেংথ বাড়বে, কিন্তু এখানে হ্যান্ড কম্প্যাকশন এর জন্য হ্যান্ড কম্প্যাকশন যখন হচ্ছে থিওরিটিক্যালি বাড়তেছে, কিন্তু আমার এখানে আমি কিন্তু বাড়তেছে না, আমি বাড়ার পাচ্ছি না, আমি দেখতেছি কম হচ্ছে। কেন হচ্ছে? এখানে এটা ফল করতেছে, মানে এর থেকে যদি আমি কম পানি দিই তাহলে আমার জন্য মিক্সিং এবং কম্প্যাকশনটা কঠিন হয়ে যাবে, ঠিক মতো হবে না। তো এটা তো খুব ভালো করে জানো যে মিক্সিং কম্প্যাকশন এই দুটার যদি আমাদের ঠিক মতো না হয় আমরা স্ট্রেংথ পাবো না। ঠিক এই ঘটনাটাই হ্যান্ড কম্প্যাকশনের জন্য এই পয়েন্টে ঘটতেছে। ক্লিয়ার হয়েছে এইটুকু? মানে আমার হ্যান্ড কম্প্যাকশনে আমি ম্যাক্সিমাম যে স্ট্রেংথটা পাবো তার জন্য ধরে না আমার এই এতটুকু এইখানে আমার এই ওয়াটার সিমেন্ট রেশিওটা প্রয়োজন হচ্ছে। এর থেকে বেশি দিলে আমার স্ট্রেংথ কমে যাচ্ছে, এর থেকে যদি আমি কম দিই আমার হচ্ছে না, মিক্সিং হচ্ছে না, কম্প্যাকশন হচ্ছে না, যার কারণে সেখানে আবার আমার এনাফ রিঅ্যাকশন করতে পারতেছে না, আমার স্ট্রেংথ কমে যাচ্ছে। তার মানে এটা হচ্ছে ওই অপটিমাম পয়েন্টটা। এবং এরপরে আসি, যদি আমি মেশিনে করি তখন কি হচ্ছে, মেশিন যেহেতু তোমরা নিজেরাই বলে দিলা যে যদি আমরা মেশিনে করি আমরা একটু কম পানি দিলেও এটা ভালো মতো মিক্স করা যাবে, কারণ মেশিনের তো পাওয়ার আমার মানুষের চেয়ে বেশি। তো সেই কারণে সে আরেকটু কম পানি হলেও আমার এই পয়েন্ট পর্যন্ত পানি দিলে, যেটা কিনা হ্যান্ড কম্প্যাকশন করলে যতটুকু পানি লাগবে তার চেয়ে অনেকখানি কম দিলে আমি পানি কম দিতে হচ্ছে এবং আমি স্ট্রেংথটা বেশি পাচ্ছি। এর থেকে যদি আমি কম দিই তাহলে কি হবে, ওই আবার সেই আগের মতো এখানে আমাদের মিক্সিং আর কম্প্যাকশনটা এনাফ হবে না, যার কারণে গ্রাফটা উপরে ওঠার পরিবর্তে আমাদের ফল করতেছে। তার মানে আর তুমি যতই ভালো যতই পাওয়ারফুল মেশিন নিয়ে আসো না কেন, একেবারেই যে আমাদের এখানে উপরের প্রথম যে অপটিমাম এটা আমরা দেখাই যে হাইড্রেশন হওয়ার জন্য যে অপটিমাম অ্যামাউন্ট, ওই অ্যামাউন্টে আসলে মানে পুরোপুরি মিক্সিং কম্প্যাকশন করতে পারবে না। তার মানে একটা পোরশন আমাদের আসলে সবসময়ের জন্য স্যাক্রিফাইস করাই লাগতেছে। তো এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা গ্রাফ বলো? আচ্ছা তোমরা একটু বোঝার চেষ্টা করো। তোমরা একটু এক কাজ করো, নিজেরা খাতায় একবার একটু আঁকো, তোমাদের সঙ্গে যদি খাতাপত্র থাকে, কারণ আমি এটাই পরীক্ষায় দিলে দেখি যে ঠিক মতো আঁকা আমি পাই না। যদি এটা হয়তো ক্লাসে থাকলে আমরা আঁকতে পারতাম, এখানে আমি তো দেখতে পাচ্ছি না তোমরা আদৌ আঁকতেছো কিনা, নোট নিচ্ছ কিনা, বুঝতে পারছো? यस मैम। এই গ্রাফটা কিন্তু বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। আমি পরীক্ষায় দিয়ে দেখছি এটা তোমরা ঠিক মতো, মানে তোমাদের তো পরীক্ষা নেই, তোমাদের আগের সিনিয়রদের ইয়ে থেকে আমি বলতেছি আর কি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা গ্রাফ, এটা বুঝতে হবে। সবাই বুঝছো? ম্যাম ভাইব্রেশনটা একটু আরেকবার বললে ভালো হতো। হ্যান্ড কম্প্যাকশন আর ভাইব্রেশন দুটো আসলে একই রকমেরই ব্যাপার, মানে জাস্ট একটা পয়েন্ট বুঝলে ওইটাও বুঝতে পারবা। হ্যান্ড কম্প্যাকশন মানে হচ্ছে হ্যান্ড কম্প্যাকশন করতে গেলে তোমাকে মিনিমাম এই পয়েন্টটা আমাদের হ্যান্ড কম্প্যাকশনের ইয়েটা দেখাচ্ছে, ম্যাক্সিমাম স্ট্রেংথ পাচ্ছে সেই পয়েন্টটা।
তাহলে এই পয়েন্টে আমাদের ওয়াটার সিমেন্ট রেশিও এখানে আছে, আর ধরে নাও যে এটা 0.5 ধরে নাও একটা, তাহলে আমি যদি এর চেয়ে বেশি পানি দেই, মানে আমাদের ওয়াটার সিমেন্ট রেশিওটা যদি বেশি হয়, তাহলে কি হবে, কম্প্রেসিভ স্ট্রেংথটা আমার কমে যাবে। এন্ড তুমি এখন যদি মনে করো, আমরা তো পড়ে আসছিলাম যে ওয়াটার সিমেন্ট রেশিও কম হলে স্ট্রেংথ বেশি পায়, তাহলে একটু কমাই দিই। তাহলে কমাই দিলে কি হবে, আমি মিক্স ভালো করে করতে পারবো না, আমি কম্প্যাকশন ভালো করে করতে পারবো না। তো মিক্সিং আর কম্প্যাকশন যদি ভালো মতো না হয়, তাহলে তো আমরা এটা সেই শুরু থেকেই আমরা জানি যে তাহলে তো আমার স্ট্রেংথ অবশ্যই এখানে আমার কমে যাবে, এবং সেটা ড্রাস্টিক্যালি ফল করতেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই ফলিংটা, যত তুমি পানি কম দিবা তত মিক্সিং কম্প্যাকশন আমাদের হবে না, তত আমরা স্ট্রেংথটা কম পাবো। এটা হচ্ছে হ্যান্ড কম্প্যাকশনের জন্য। আর তোমরা নিজেরাই বলে দিচ্ছ যে যখন আমরা করব, তোমার হচ্ছে যখন মেশিনে আমরা কাজ করব, তোমরা নিজেরাই বুঝতে পারলা যে হ্যান্ড কম্প্যাকশন, হ্যান্ড মিক্সিং হলে আমরা যে পরিমাণ পানি হলে হ্যান্ড মিক্সিং করতে পারবো, মেশিন মিক্সিং হল ক্ষেত্রে কিন্তু আমরা আরো কম পানি দিয়ে করতে পারবো। মেশিন যেহেতু বেশি পাওয়ারফুল, সে আরো বেশি রিগোরাসলি করবে, মিক্স করবে। আমরা হাতে করলে যেভাবে করতে পারবো, মেশিনে তার চেয়ে আরো অনেক দ্রুত করবে মিক্সিংটা। যার কারণে মেশিন আরেকটু যদি কম ধরে নাও, মেশিনের ক্ষেত্রে এইটা হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেংথের পয়েন্টটা। এই বরাবর যদি আমি নিচে নামি, ধরে নাও এই পয়েন্টটা হচ্ছে, এটা ধরে নাও যে রেশিওটা 0.4 সে, কারণ আমরা জানি ওয়াটার সিমেন্ট রেশিওটা মোটামুটি 0.4 0.5 এরকমই হয়, এর থেকে আমরা বেশি দিতে পারি না। ধরে নাও এটা 0.4, আমি কিন্তু এটা বলতেছি একই পারপাজে, একই সিমেন্টের জন্য এটা বলতেছি। তাহলে এখন কি হবে, এই পয়েন্টে দিলে ভালো মতো মিক্স হলো, আমরা এই স্ট্রেংথটা পেলাম। এর থেকে যদি বেশি পানি দিই তাহলে স্ট্রেংথ ফল করবে, আর যদি কম দিই, আমরা থিওরিটিক্যালি জানছি যে হ্যাঁ কম দিলে তো স্ট্রেংথ বেশি হবে। এখানে যদি এই কাজ করি, সে মিক্স করতে পারবে না, ভাইব্রেটর দিয়েও ভালো মতো আমাদের কম্প্যাকশন হবে না, তখন এইভাবে স্ট্রেংথটা ফল করবে। এবং এটা দেখতেই পাচ্ছ ড্রাস্টিক্যালি ফল, মানে কি, মিক্স না হলে তো হাইড্রেশন রিঅ্যাকশনটা কিভাবে করবে, একটা আরেকটার সাথে লেগে থাকবে কিভাবে, ঠিক আছে। এটা ভাইব্রেশন মানে মিন করছে আসলে এরা অ্যাকচুয়ালি, আমরা আগের যে গ্রাফটা দেখলাম এখানে এয়ারের একটা ব্যাপার চলে আসছে। এয়ারের ব্যাপারটাই হচ্ছে এখানে কম্প্যাকশন। মানে কম্প্যাকশন মানে কি, কম্প্যাক্ট করলে ভেতরে যে এয়ার গুলো থাকে সেই এয়ার গুলো আর থাকবে না। এটা হচ্ছে, এইটাই হচ্ছে আমাদের, মানে ওই জায়গাগুলো ফিল আপ হয়ে যাবে আর কি, ভয়েড থাকবে না, এয়ার থাকবে না। তো সেটাই বলতেছে যে এই জন্য কম্প্যাকশন। এখানে কম্প্যাকশনের সাথে সাথে মিক্সিংটাও বলতে পারো, ঠিক আছে, হাতে মিক্সিং আর মেশিনে ওই ভাইব্রেটর দিয়ে এটা মিক্স করা হয়। মানে ভাইব্রেট করলে ওই ভেতরের ভয়েড গুলা, মানে বাতাস গুলা বের হয়ে যায়, ও মিক্সটা কম্প্যাক্টেড হয় আর কি। তো এই গ্রাফটা বুঝছো কিনা বলো, এটা বুঝতে হবে কিন্তু, এটা না বুঝে কোনো উপায় নাই। বুঝছো কি, তোমরা কি শুনতে পাচ্ছ? কথা বলো, কারণ মাঝে মাঝে লাইন কেটে যায়, তো তখন দেখা যাচ্ছে যে আমি বলেই যাচ্ছি আর এদিকে ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, এইটুকু বুঝে গেছো, খুব ভালো। ম্যাডাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ম্যাডাম যদি হাতে মিক্সিং করলে যদি ম্যাডাম কম্প্যাকশন যদি কম হয়, তাহলে নিচের দিকে কেমনে ফুললি কম্প্যাক্টেড কংক্রিট থাকে? আচ্ছা, নিচে কিন্তু ফুললি কম্প্যাক্টেড বলে নাই। এখানে আমাদের দেখো গ্রাফের নিচে একটা জায়গায় লেখা আছে ইনসাফিসিয়েন্টলি কম্প্যাক্টেড কংক্রিট, আর ওপাশে লেখা আছে ফুললি কম্প্যাক্টেড কংক্রিট। মানে আমরা যে এখানে যে এই যে ডটেড লাইন গুলা দিয়ে যে আমরা বোঝাচ্ছি যে মানে এটা হচ্ছে স্ট্রেংথ কমে যাচ্ছে, এটা কমতেছে কেন, কারণ আমি কম্প্যাক্ট করতে পারতেছি না বলে এটা কমে যাচ্ছে। আর এইদিকে এটা আমরা যেটা পাচ্ছি সেটা তো ঠিকঠাক মতো কম্প্যাকশন হওয়ার পরে আমরা পাচ্ছি। সেই জন্য নিচের দিকটাকে এখানে বলছে যে এই পোরশনে যে আমাদের স্ট্রেংথটা কম, সেটা আসলে ইনসাফিসিয়েন্ট কম্প্যাকশনের জন্য, ঠিক আছে। আর এ পাশে যেটা হচ্ছে আমাদের স্ট্রেংথটা বেশি পাচ্ছি, এই লাইনটা, সেটা হচ্ছে আমাদের, মানে আমরা ঠিকঠাক মতো ফুললি কম্প্যাক্ট করার পরে। কারণ আমি তো এই গ্রাফটা সেটাই দেখাচ্ছি, এই গ্রাফটা আমাদের দেখাচ্ছে কম্প্যাকশন মিক্সিং ভালো হওয়ার পরের অংশটা। এটা কিন্তু নিচে যেটা, সেটা তোমরা নিজেরাই বললা যে আমরা মিক্স করতে পারবো না পানি এনাফ। এখানে তো আমি যদি আমি এই পোরশনটাই ধরি, হ্যাঁ এখানে তো আমার দেখো ভালো মতো কম্প্যাকশন হওয়ার জন্য আমার অন্তত এই পরিমাণ পানিটা দিতেই হবে। ধরে নাও এই পয়েন্টটা সে 0.5, হ্যাঁ আমি যদি এই জায়গা চিন্তা করি, এই জায়গাটা হয়ে গেল ধরো 0.6,
0.6 হলে আমি কম্প্যাক্ট করতে পারবো, কিন্তু পানি বেশি হওয়ার জন্য সে আবার এদিকে স্ট্রেংথটাকে কম্প্রোমাইজ করবে, মানে এই জায়গাতে যে কমতেছে এটা কিন্তু দেখো এই জায়গাতেও কম, এই জায়গাতেও কম, দুটা কমের মধ্যে তফাৎ কি, এই জায়গাতে স্ট্রেংথ কমে গেছে আমার এখানে কম্প্যাকশন হয় নাই বলে, আর এই জায়গাতে কমতেছে পানি কম বলে। এখানে কিন্তু কম্প্যাকশন নিয়ে আমার কোনো প্রবলেম নাই, এখানে মিক্সিং কম্প্যাকশন সব ওকে, কিন্তু পানি বেশি বলে আমার এখানে স্ট্রেংথটা কম। বাট এখানে ডটেড লাইন যে পোরশন গুলা, এই পোরশন কিন্তু আমার পানি কম আছে, যার কারণে এটা মিক্সিং হয় নাই, মিক্স ঠিক মতো হয় নাই, সেই কারণে আমি এখানে কম পাচ্ছি। ক্লিয়ার জি ম্যাডাম, হচ্ছে? বুঝতে পারছি। জি ম্যাডাম। তো গ্রাফটা কিন্তু বুঝতে পারতে হবে, ঠিক আছে? কারণ পরীক্ষায় দিয়ে দিলাম হয়তো শেপটা ঠিক মতো আঁকলা, কিন্তু নামধাম গুলা ওখানে যে সুন্দর, বা তুমি 2 লাইন যে তোমার একটু একটু তো বর্ণনা করতে হবে, তাই না? সেখানে যদি উল্টাপাল্টা লিখো তাহলে হবে না। গ্রাফটা ক্লিয়ার হয়েছে কিনা আগে বলো। এই গ্রাফটা যদি বুঝে থাকো তাহলে মনে করো যে তুমি কম্পিউটার অনেকখানি বুঝে গেছো। আচ্ছা, পরের নিচে গ্রাফটা আছে কিছুই না, আমরা এখানে যেমন ওয়াটার সিমেন্ট রেশিও লিখছি, ওরা এখানে সিমেন্ট ওয়াটার রেশিও লিখছে, তাহলে এটা যেহেতু ডাউনওয়ার্ড গ্রাফ ছিল, এটা কি হবে? আপওয়ার্ড হবে। এখানে সিমেন্ট বাই ওয়াটার, আর ওখানে ওয়াটার বাই সিমেন্ট। বুঝছো? এটা কিন্তু একই একই গ্রাফই বলতে গেলে, জাস্ট উল্টানো। বুঝতে পারছো? এটা হয়তো এখানে স্ট্রেট লাইন দেখাচ্ছে, আমাদের হয়তো স্ট্রেট লাইন হবে না, এরকম কার্ভি হইতে পারে। তো আলটিমেটলি একই জিনিস, এটা ওয়াটার বাই সিমেন্ট আর এটা সিমেন্ট বাই ওয়াটার। আচ্ছা, এইটুকু বুঝছো কিনা আগে বলো। এগুলো আমরা আগে পড়ছি, আমি জানি মনে নাই তোমাদের, এই জন্য আরেকবার একটু বললাম। আচ্ছা, তোমরা দেখছো এই যেটুকু দেখাইলাম? বুঝছো? Yes, ma'am. আচ্ছা, বুঝে থাকলে এখন একজনকে একটু আমাকে আমাকে বুঝাইতে পারবে? বলো, একজন একটু বোঝাও। তাহলে যাদের গ্যাপ আছে তারা বুঝে যাবে, আমিও দেখবো যে তোমরা আসলে বুঝছো কিনা। বলো, একজন একটু বলো। ভলান্টারিলি একজন মানে ক্লাস তো আমাদের বোথ ওয়ে কমিউনিকেশন হতে হবে, তাই না? একজন বলবো শুধু তোমরা এফএম রেডিওর মতো শুনতে থাকবা, এটা তো ভালো দেখায় না। তোমরা না সবাই বুঝলা? একজন একটু বলো। রোল 54, তুমি বুঝছো? আচ্ছা, বুঝছো তুমি? তাহলে তুমি একটু অল্প কথায় গ্রাফটা একটু মানে ব্যাখ্যা করো, ঠিক আছে? গ্রাফটা কি বলতে চাচ্ছে, অ্যাকচুয়ালি গ্রাফে কি বুঝাইছে, ঠিক আছে? আচ্ছা, তোমরা কেউ বুঝো নাই নাকি? কেউ কথা বলতেছো না? যে তোমরা ক্লাসে যে কাজ করো এখানেও তো সেই একই কাজ করতেছো। আসো তোমরা। জি ম্যাম।
এখন কথা বলতেছো, আমি বলতেছি যে একজন একটু ইয়ে করো, একজন একটু বলো গ্রাফটা বুঝছো। 2 লাইন বলতে কি এত সমস্যা থাকলে তো আসলেই সমস্যা। তারপর 2বার করে পড়াইলাম। ম্যাম বলো। ওয়াটার হ্যাঁ, সিমেন্ট যদি ওয়াটার সিমেন্ট রেশিও যদি বাড়ে, মানে থিওরিটিক্যালি আমরা যেটা দেখতেছি, সেক্ষেত্রে আমার কংক্রিটের স্ট্রেংথটা কমে যাবে। এখন মানে যদি ওয়াটার সিমেন্ট যদি বেশি হয়ে যায়, ওয়াটার সিমেন্ট রেশিও যদি প্রথম দিকে প্রথম দিকে তো কম থাকে, আস্তে আস্তে বাড়ার সাথে সাথে স্ট্রেংথটা গেইন করতেছে, কিন্তু এক পর্যায়ে ওয়াটার সিমেন্ট রেশিও যদি বেড়ে যায়, সেক্ষেত্রে আমার কম্প্যাকশনটা ঠিক মতো হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে রেশিওটা বেড়ে যাওয়ার কারণে আমার ওই স্ট্রেংথটা কমে যাচ্ছে। আবার যদি ওয়াটার সিমেন্ট রেশিওতে পানির পরিমাণ যদি কম হয়, সেক্ষেত্রে রেশিও তো কমে যাবে। সেক্ষেত্রে যা হচ্ছে, তখন পানির পরিমাণ কম হওয়ার কারণে আমরা ওই ভালো মতো কম্প্যাক্ট করতে পারতেছি না। সেক্ষেত্রে কংক্রিটের ভিতরে ওই মানে এয়ারের পরিমাণ বেশি থাকবে, তখন মানে কংক্রিটের ডেনসিটি কম, সেক্ষেত্রে তার ওই স্ট্রেংথটা পাবে না। সেক্ষেত্রে আমার ওই স্ট্রেংথটা ওই অপটিমাম লেভেল পর্যন্ত পৌঁছাবে না। এখন দুইটাই ব্যালেন্স করতে গেলে সেক্ষেত্রে এমন একটা অপটিমাম পয়েন্ট পাবো যেখানে আমার কম্প্যাকশনটাও ভালো মতো হবে, প্লাস আমার ওই মানে একদম ওই স্ট্রেংথটাও পাবো। আবার হ্যান্ড কম্প্যাকশন করতে গেলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওয়াটারের পরিমাণ একটু বেশি লাগতেছে, কিন্তু মেশিনে করতে গেলে সেক্ষেত্রে জিনিসটা কম লাগতেছে। সেক্ষেত্রে দেখা যায় মেশিন কম্প্যাকশনের ক্ষেত্রে, মেশিন মিক্সিং এর ক্ষেত্রে ওই আমাদের স্ট্রেংথটা হ্যান্ড মিক্সিং এর তুলনায় একটু বেশি পাচ্ছি। আচ্ছা 32 বলছো না? ঠিক আছে, মোটামুটি তুমি বুঝছো, কিন্তু একটু তোমার ইয়ে আছে। আরেকজন বলো 40। আসো 40, রোল 40। তুমি একটু বলো তুমি কি বুঝছো বলো। আচ্ছা তুমি পুরো কথাটা বললা না, ওই যে ডটেড লাইন যেটা আছে ওই লাইনটা একটু এক্সপ্লেন করতে হবে। ডটেড পোরশন, যে গ্রাফের যে ডটেড পোরশনটা আছে ওই পোরশনটা একটু বলতে হবে। ওইটা ডটেড পোরশনটা কি মিন করতেছে? আচ্ছা তোমার তোমার একটু ইয়ে হয়েছে, তোমরা একটু পড়ে নিও, হ্যাঁ পড়ে তোমাদের ঠিক আছে বুঝছো মোটামুটি, আর একবার একটু পড়লে তোমাদের আশা করি এটা ক্লিয়ার হয়ে যাবে। আমি জাস্ট একটু বলে নিই, আমি এই কথাটা, এটা এই ছোট্ট একটা গ্রাফ নিয়ে এত বেশি পেঁচাল পারতেছি কারণ এটা ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। এটা বোঝার সাথে আসলে অনেক কিছু ডিপেন্ড করতেছে। আমি একটু বলে নিই যে নর্মাল ইয়ে হচ্ছে, কনসেপ্ট হচ্ছে আমাদের ওয়াটার সিমেন্ট রেশিও, মানে ওয়াটার যত বাড়বে আমাদের স্ট্রেংথ তত কমে যাবে। তো ওয়াটার হচ্ছে, কিন্তু তারপরে ওয়াটার একটা মিনিমাম লেভেল পর্যন্ত লাগবে যেন ইনাফ হাইড্রেশন হয়, মিক্সিং হয়, কম্প্যাকশন হয়। যদি মিক্সিং কম্প্যাকশন কম হয়, যদি না করা যায়, তাহলে কম ওয়াটার সিমেন্ট রেশিওতে আমরা থিওরিটিক্যালি জানি যে কম ওয়াটার সিমেন্ট রেশিওতে আমরা স্ট্রেংথ বেশি পাই। কিন্তু দেখা যাবে কম ওয়াটার সিমেন্ট রেশিও হইলে যদি আমি এনাফ মিক্সিং এনাফ কম্প্যাকশন না করতে পারি, তখন আমার স্ট্রেংথটা কমে যাবে।
তো এখানে আমরা কমন সেন্স থেকেই বুঝতেছি যে আমরা হাতে মিক্স করতে গেলে আমাদের যতটা পানি প্রয়োজন হবে মেশিনে করলে মিক্স কম্প্যাকশন দুটোই আর কি করলে তার থেকে আমাদের কম পানিতে আমাদের হয়ে যাবে, যার কারণে ম্যাক্সিমাম স্ট্রেংথ যেখানে আমরা পাচ্ছি হাতের ক্ষেত্রে যেই ওয়াটার সিমেন্ট রেশিওতে পাচ্ছি ভাইব্রেশনের জন্য, ভাইব্রেশন মেশিনের কথা আর কি, মেশিনে তার থেকে কম ওয়াটার সিমেন্ট রেশিওতে আমরা ম্যাক্সিমামটা পাচ্ছি। যে ওয়াটার সিমেন্ট রেশিওতে আমরা স্ট্রেংথটা পাচ্ছি আর কি, ম্যাক্সিমাম পাচ্ছি আর কি, তার চেয়ে যদি আমি ওয়াটার সিমেন্ট রেশিও আরো কমায় দিই তখন স্ট্রেংথ আমার থিওরিটিক্যালি না বেড়ে আমার কমে যাচ্ছে। কমে যাওয়ার কারণ হচ্ছে এই যে মিক্সিং আর কম্প্যাকশনটা পসিবল হচ্ছে না বলে, এটাই হচ্ছে আসল কথা। ঠিক আছে, আচ্ছা আমরা এখন একটু পরের কথাগুলো একটু বলে নিই। জেল স্পেস রেশিও আছে এখানে, আমরা তো এখানে দেখতেছি স্ট্রেংথের সাথে সম্পর্কগুলো দেখার চেষ্টা করতেছি। এখন জেল স্পেস রেশিওটা আমাদের খুব ইম্পর্টেন্ট। আচ্ছা জেল স্পেস রেশিওটা কি? এটাও তোমার এর আগে যেমন আমরা দেখলাম ওয়াটার সিমেন্ট রেশিওর সাথে সম্পর্কটা আমরা দেখতেছি, এখানে ওয়াটার সিমেন্ট জেল মানে কি? জেল অ্যাকচুয়ালি ওয়াটার আর সিমেন্ট মিলায়ে তো একটা জেলের মতোই প্রডিউস করে আর কি, সেটাই হচ্ছে আমাদের জেল। আর স্পেস হচ্ছে কি? এই তো কংক্রিটের মধ্যে আমাদের যে ভয়েড গুলা থাকবে, ঠিক আছে, সেই ভয়েড গুলা ফিল আপ হবে কি দিয়ে? এক ওয়াটার দিয়ে হবে, আরেক হবে হচ্ছে আমাদের সিমেন্ট দিয়ে ফিল আপ হবে। এই যে এই স্পেসটা অ্যাভেলেবল আছে সেটাই আমরা বলতেছি যে আসলে এটাই আমাদের স্পেস। তাহলে জেল বাই স্পেস মানে কতটুকু আমরা জেল পাবো ডিভাইডেড বাই কতটুকু আমার স্পেস আছে। স্পেসটা কি? ওই তো ভয়েড গুলোর ভিতরেই তো পানি ঢুকবে, তাই না? ভয়েডের ভিতরে পানি ঢুকবে, ভয়েডের ভিতরেই সিমেন্ট ঢুকবে, ওই সিমেন্ট আর হচ্ছে পানির যে স্পেসটা সেটাই। এখন তার ওইটাই হচ্ছে জেল স্পেস রেশিও, মানে জেল আর স্পেসের যেটা রেশিও ওইটাই মানে এখন পার্থক্যটা এখানে কিছু কথাবার্তা বলা আছে থাক, আমরা এখন এগুলো যেহেতু তোমরা পড়ছো মানে মেইন থিমটা এটাই। এখন পরে আসি জেল স্পেস রেশিওর সাথে সম্পর্কটা। আচ্ছা জেল স্পেস রেশিও বেশি মানে কি বলো তো? মানে সিমেন্টের পরিমাণ বেশি না কম? এটা একটু বলতে পারতে হবে, বলো। ওয়াটার সিমেন্ট রেশিও আর জেল স্পেস রেশিও উল্টাপাল্টা করা যাবে না। জেল স্পেস রেশিও জেল বাই স্পেস, তাহলে এর মানে কি? সিমেন্ট জেল স্পেস রেশিও বেশি হওয়া মানে কি? সিমেন্টের পরিমাণ বেশি হওয়া নাকি কম হওয়া? জেলের পরিমাণ বাড়বে তার মানে সিমেন্টের পরিমাণ বেশি হবে। হ্যাঁ আমরা তো খুব ভালো করে জানি তাই না, সিমেন্ট বেশি হলে স্ট্রেংথ বেশি হবে, এটা জানো কিনা? হ্যাঁ তাই না, ওয়াটার সিমেন্ট রেশিও থেকেও তো আমরা এটাই বুঝছি, সিমেন্ট বেশি হওয়া মানে তো স্ট্রেংথ বেশি হওয়া। এগুলো কিন্তু কমন সেন্স থেকে একটু বুঝতে হবে, সবকিছু ওই ইতিহাসের মতো কিন্তু আমাদের মুখস্থ করার কিছু নাই, আমাদের বুঝলেই হয়ে যাবে। তাহলে এখন একটু দেখি আমরা, তো বুঝেই গেছো জেল ডিভাইডেড বাই টোটাল স্পেস, মানে স্পেস বলতে ভয়েড গুলো আর কি, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের জেল স্পেস রেশিও, মানে এক কথায় নামের মধ্যে আমরা সংজ্ঞা পেয়ে যাচ্ছি। তাহলে এখন একটু আসি, এখানে একটা গ্রাফ দেখাইছে যে জেল স্পেস রেশিও বাড়লে স্ট্রেংথ বাড়বে, এটা তো তোমরা কমন সেন্স থেকে বুঝতেছো, এটা আহামরি কিছু না। এবার আসি আমরা ক্যালকুলেশনটা কিভাবে করব। তাহলে আমাদের কি হচ্ছে জেল স্পেস রেশিও, তাহলে আমরা আগে বের করব জেল কতটুকু হচ্ছে আর আমরা কতটুকু স্পেস পাচ্ছি এটাই। এখন তাহলে আমরা এখন এখানে ক্যালকুলেশন দেখি। ক্যালকুলেশন হচ্ছে আগে আমরা ডান পাশে উপরে তোমরা দেখতে পাচ্ছ উপরে একটা ফর্মুলা দেখতে পাচ্ছি, তো সেই ফর্মুলাটা কিভাবে আসলো আমরা একটু বের করি। মনে করো আচ্ছা স্পেসিফিক গ্র্যাভিটি সম্পর্কে তোমাদের আইডিয়া আছে তাই না? স্পেসিফিক ওয়েট, স্পেসিফিক ভলিউম। আচ্ছা স্পেসিফিক ওয়েটটা কাকে বলতেছে সেটা একটু বলি। স্পেসিফিক ওয়েট আর স্পেসিফিক গ্র্যাভিটি জিনিসটা একই। কেন একই একটু বলি। স্পেসিফিক ওয়েট মানে হচ্ছে একটা ইউনিট, মানে ইউনিট ভলিউমের ওয়েট কত সেটা হচ্ছে আমার স্পেসিফিক ওয়েট বলো, স্পেসিফিক গ্র্যাভিটিও বলতে পারো। গ্র্যাভিটিটা হচ্ছে কি পানির সাথে তুলনা করে, পানি তো সেম 1, তো যার কারণে আসলে ওই
মনে করো যে পানির স্পেসিফিক গ্র্যাভিটি আমরা 1 ধরি, তো সিমেন্টের স্পেসিফিক গ্র্যাভিটি 3.15, মানে হচ্ছে পানি 1 ml এর ভর 1 গ্রাম, সিমেন্ট 1 ml এর ভর 3.15 গ্রাম, এটাই মিন করে। ঠিক আছে, এখানে জিনিসটা আমরা একটু উল্টা চাচ্ছি, স্পেসিফিক ওয়েট না, স্পেসিফিক ভলিউম চাচ্ছি। মানে আমরা তখন দেখতেছিলাম 1 ml এর ওজন কত, এখন আমরা উল্টা দেখব 1 গ্রামের ভলিউম কত, উল্টা। তাহলে ওটা যদি 3.15 হয়, এটা তাহলে কি 1/3.15 সেরকমই একটা আসবে, মোটামুটি আসছে 3.19, মানে 1 গ্রামের ভর কত। আমাদের জেল কতখানি তৈরি হবে সেটা বের করতে হবে। এখন ধরে নাও আমরা এটা ভলিউম বেসিসে হিসাব করব, যেহেতু পানি ওগুলো সব, আচ্ছা ভলিউম না, ওয়েটে আসতেছে, আমরা পরে দেখতেছি, এখন এখানে একটু বলে নিই। আচ্ছা এখন তোমরা আমাকে বলো, মনে করো এখানে দেখো, এখানে হচ্ছে সিমেন্ট মনে করো তোমার, ধরে নাও সে এখানে 50 গ্রাম আছে, 50 গ্রাম ধরে নাও সিমেন্ট। 50 গ্রাম যদি সিমেন্ট হয়, তাহলে আমার 50 গ্রাম সিমেন্টের ভলিউম বের করতে হবে আগে, আমরা এটা ভলিউম বেসিসে করতেছি। ঠিক আছে, 50 গ্রাম সিমেন্টের ভলিউম কত হবে, কিভাবে পাবো বলো তো, একজন বলো কিভাবে পাবো। আমরা সিমেন্টের স্পেসিফিক ভলিউমটা জানি, 1 গ্রামের ভলিউম 3.319, তাহলে 50 গ্রামের ভলিউম কত বের করা যাবে? হ্যাঁ জানি, 3.1 ডিভাইডেড, গুণ হবে, গুণ। হ্যাঁ, এখানে যে এই যে 0.319 দেখতেছি, 1 গ্রামের ভলিউম 0.319, তাহলে 50 গ্রামের ভলিউম কত? 15.9 হয় স্পেসিফিক গ্র্যাভিটি দিয়ে তুমি ভাগ করবা 3.15 দিয়ে, অথবা স্পেসিফিক ভলিউম দিয়ে তুমি গুণ করবা, একই জিনিস আসবে। ঠিক আছে, তাহলে আমি কি পাচ্ছি, সিমেন্টের ভলিউমটা পেলাম। আচ্ছা সিমেন্টের ভলিউমের পরে আমার কাজ হচ্ছে, তাহলে জেল কতটুকু পাবো, আমার তো সিমেন্টের ভলিউম না, আমার দরকার জেল। তাহলে জেল বানাবো কিভাবে, এখানে একটা অ্যাপ্রক্সিমেট ইয়ে দিচ্ছে, যে অ্যাজিউম করে নিচ্ছে যে 1 ml সিমেন্ট হাইড্রেশন হওয়ার পরে 2.06 ml জেল প্রডিউস করে। তাহলে আমার ওই যে 50 দিয়ে গুণ করে কত জানি আসছে, কত আসছে বলো? 16 ধরে নাও, 16 ml আসছে। তাহলে 1 গ্রাম দিয়ে যদি 2.06 ml আসবে, তাহলে 16 গ্রাম দিয়ে কত আসবে, এটা তো গুণ করলেই চলে আসবে, তাই না? তাহলে আমি টোটাল জেল পেলাম, জেলের হিসাবটা পেয়ে গেলাম। এখন আমার স্পেস বের করতে হবে। স্পেস আর কি, ওই যে পানিটা নিব, সেই পানির ওজন থাক আর ভলিউম থাক একই তো, তাই না? ওই 50 ml ও যা, 50 গ্রামও তাই, এটা আলাদা করে আমার চেঞ্জ করতে হচ্ছে না। আর এদিকে সিমেন্টের ভলিউম, এবার খেয়াল করবা নিচে দিয়ে যেটা আমরা ভাগ করতেছি সেটা কিন্তু সিমেন্টের ভলিউম, নট জেলের ভলিউম। উপরে যেটা থাকতেছে সেটা জেলের ভলিউম, আর নিচে যেটা থাকতেছে সিমেন্টের ভলিউম প্লাস ওয়াটারের ভলিউম। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? উপরে এখানে ফর্মুলাটা তোমরা এখন পেয়ে যাবে। এই যে এখানে জেলের ভলিউম পেলা, স্পেস অ্যাভেলেবল পেলা, এই দুটো ডিভাইড করলেই আমরা জেল স্পেস রেশিও পেয়ে যাচ্ছি। বোঝো নাই কে এবার বলো? শেষে যে বললেন হচ্ছে নিচে সিমেন্ট আর ওয়াটারের ভলিউম, এটা আরেকবার বলবেন কেন? আচ্ছা, আমাদের ফর্মুলাতে আমরা আসি। ফর্মুলাতে আমরা বলতেছিলাম, যখন আমরা ব্যাখ্যাতে বলতেছিলাম জেল স্পেস রেশিও, তুমি তো সিমেন্টটা মাখাবা, সিমেন্টটা মাখানোর সময় তো জেলটা না প্রডিউস হবে ধীরে ধীরে যখন হাইড্রেশন হবে তখন। তাহলে আমাদের জন্য স্পেস অ্যাভেলেবল কোনটা, যেটুকু পানি আছে, মানে ভয়েড গুলাতে যেটুকু পানি ঢুকছে আর যেটুকু সিমেন্ট ঢুকছে, এটাই আমাদের ভয়েড। ঠিক কিনা বলো? ভয়েড ফিল আপ হবে সিমেন্ট আর পানি দিয়ে, তো নাকি? ক্লিয়ার হয়েছে কি হয় নাই বলো? হ্যাঁ, ভয়েডটা তো আমাদের ফিল আপ হবে, আমি যখন মিক্স করতেছি সিমেন্ট আর পানি দিয়ে ফিল আপ হবে।
জেলটা না প্রডিউস হবে, এখানে বলা আছে বাই হাইড্রেশন, আমরা জেল প্রডিউস আমরা ধরে নিচ্ছি পরে হচ্ছে। তাহলে আমার স্পেস শুরুতে যে স্পেস আছে সেটাই, জেলটা না হচ্ছে পরে, যার কারণে উপরে হচ্ছে স্পেস। আমরা কিন্তু বলতেছি জেল বাই স্পেস। স্পেস কোনটা? সিমেন্ট আর ওয়াটারের ভলিউম। আর জেলের ভলিউম তো জেল কিভাবে বের করবা সেটা তো পাচ্ছই। তাহলে বাই ডেফিনেশনই কিন্তু আমরা বুঝতে পারতেছি যে আমরা উপরে জেলের ভলিউম দিব, নিচে কিন্তু জেলের ভলিউম না, নিচে অনলি সিমেন্ট আর ওয়াটারের ভলিউম, কারণ জেলটা তো হবে প্রডিউস হবে পরে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এবার আসি পার্শিয়াল হাইড্রেশনে। এটা ভালো করে শোনো, আমি কিন্তু এটা থেকে ম্যাথমেটিক্যাল প্রবলেম দেই ক্লাস টেস্টে বা ফাইনালে, যেখানেই হোক আমি দিব। আমি এই যে কোশ্চেন একটা আউট করে দিলাম। কারণ তোমাদের তো হয়তো এখানে তো আমার আসলে মানে ম্যাথমেটিক্যাল প্রবলেম দিলে তোমাদের জন্য একটু মার্কস ক্যারি করা ইজি হয়। আমি একটু চেষ্টা করি সবখানে এরকম ম্যাথমেটিক্যাল প্রবলেম কিছু দিয়ে দেওয়ার। আচ্ছা, এরপর আসি একটু পার্শিয়াল হাইড্রেশনটা কি বলতে, সিম্পল জিনিস। হাইড্রেশন মানে আমরা এতক্ষণ যে হেল্প করলাম, আমরা ধরে নিলাম যে পুরোপুরি হাইড্রেশন হবে। হাইড্রেশন মানে কি? আমি যতটুকু সিমেন্ট দিলাম সব সিমেন্ট রিঅ্যাকশনে স্ট্রেংথ দিবে, বাট এমন হতে পারে না যে সিমেন্ট হয়তো বা পুরোপুরি হাইড্রেশন রিঅ্যাকশনে যাবে না, কোনো কারণে ইম্পিউরিটি হতে পারে, বিভিন্ন কারণে হতেই পারে, হয়তো পুরোটা গেল না, 80% গেল। তাহলে কি আমার ওই যে 20% রিঅ্যাকশন করবে না, হাইড্রেশন হবে না, ওদেরকে ধরলে তাহলে কি আমার ওভার এস্টিমেট করা হয়ে যাবে না? আমার স্ট্রেংথ দরকার ধরো 6000 psi, বাট আমি হিসাব করে ঠিকঠাক মতো দিলাম, কিন্তু হাইড্রেশন যেহেতু কম হয়ে গেল যার কারণে আমি পাইলাম 4000। এটা কিন্তু আমার জন্য ডেঞ্জারাস হবে। তো পার্শিয়াল হাইড্রেশন যদি হয়, এখানে পার্শিয়াল হাইড্রেশন এখানে আলফা দিয়ে রিনেট করছে, এই মনে করো আলফা হতে পারে 60, 70, 90% হতে পারে। তো আলফা যতই হোক, জাস্ট যেখানে যেখানে সিমেন্ট থাকবে ওই সিমেন্টের সাথে ওই আলফাটাও গুণ হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? বুঝছো নাকি বুঝো নাই? এখন আলফা 0.6 হতে পারে, 7.7 হতে পারে, 0.9 হতে পারে, অনেক কিছু হতে পারে। ঠিক আছে, যেটা বলে দিবে আর কি, তোমার কোশ্চেনে অবশ্যই বলে দিবে। এখন আমি আসি, কোশ্চেন পরীক্ষায় করলে তো তোমাকে মিনিমাম কি বুঝো নাই? আমি বললাম হাইড্রেশন মানে সিমেন্ট, সব সিমেন্ট হাইড্রেশনে অংশগ্রহণ নাও করতে পারে ইমপিউরিটিজ বা অন্য কোনো কিছুর কারণে। তো ধরে নিলাম আমি 100 গ্রাম সিমেন্ট নিলাম, কিন্তু হাইড্রেশন হবে 90 গ্রামের, তার মানে ওখানে পার্সেন্ট হাইড্রেশন মানে কত? 90%। তো আমি তো 100% হিসাব করলে হবে না, এই জন্য যেখানে যেখানে সিমেন্ট আছে সেখানে সেখানে ওই হাইড্রেশন পার্সেন্টেজটা গুণ করতে হবে। উপরে ধরো এই যে এখানে ফর্মুলা কিন্তু দেওয়াই আছে, এই যে আলফা বলে দেওয়া আছে, এই আলফাটাই আমার হচ্ছে পার্সেন্ট হাইড্রেশন। 90% হলে 0.9 হবে, 80% হলে 0.8 হবে, এই। ঠিক আছে? একটু দাঁড়া, আমি কথাটা তোমার বুঝি নাই। দেখা যাচ্ছে যে সম্পূর্ণ সিমেন্ট করতে যেটুকু পানি লাগতেছে ওই পরিমাণ পানি তো আমরা এখানে অ্যাড করতেছি, কিন্তু এখানে তো 90% সিমেন্ট মানে কাজ করতেছে আর 10% হাইড্রেশন হচ্ছে না আর কি। তো ওইখানে পানির পরিমাণ কম হবে না? আচ্ছা, পানি যখন আমি হিসাব করব, ঠিক আছে, পানি যেটা হিসাব করব সেটা তো আমি মানে জেল স্পেস রেশিও হিসাব করব কখন? আমি তো সমস্ত হিসাব করে নিয়ে আসার পরে তারপরে না জেল স্পেস হিসাব করব। যদি আমার হাইড্রেশন ওভাবে হয়, পানির অ্যামাউন্টটা তো আগেই করে দিব, তাই না? ওটা তো পরে ডিজাইন যখন যে করবে, তুমি করার যেই করুক, সে তো পানির অ্যামাউন্ট ঠিক করে ফেলবে, ওই হাইড্রেশন পার্সেন্টেজ যতই হোক সেই হিসাবে ঠিক করবে। ঠিক আছে, বুঝতে পারছো আমার কথা? মানে পানির অ্যামাউন্ট তো এখানে তুমি জেল স্পেস হিসাব করার সময় তো তুমি নিচ্ছ না, এটা তো ডিজাইন করার সময় হচ্ছে। কম লাগবে নাকি বেশি লাগবে এটা তো ডিজাইনের সময় হয়ে যাবে। তুমি হিসাব করবা যখন অনলি জেল স্পেস রেশিও হিসাব করতেছো, এই জায়গাতে তুমি ডিজাইন করতেছো না, তুমি পানির অ্যামাউন্ট ডিফাইন করতেছো না, তুমি সিমেন্টের অ্যামাউন্ট ডিফাইন করতেছো না, এই জায়গাতে তুমি অনলি জেল স্পেস রেশিও কত হবে সেটা ক্যালকুলেট করতেছো। ক্লিয়ার হয়েছে? যখন ডিজাইন করবা, যে ডিজাইন করবে তখন এগুলা মাথায় নিয়ে ডিজাইন করবে।
আচ্ছা, জেল স্পেস রেশিও হোপফুলি তোমরা বুঝছো। এটা কিন্তু আমি আবারও বলে দিচ্ছি, এটার আমি কিন্তু প্রবলেম দিই। তোমরা প্রিভিয়াস কোশ্চেন দেখলে হয়তো পাবা। বলো। আমরা যখন ম্যাথ করব তখন কি মানে পার্শিয়াল হাইড্রোজেন কি কোশ্চেনে উল্লেখ থাকলে আলফা গুণ দিব? হ্যাঁ, যদি আমি পার্শিয়াল বলে কোশ্চেনে যদি পার্শিয়াল হাইড্রেশন বলে দেওয়া থাকে, এটা বলে দেওয়া থাকবে যে 60 আচ্ছা, যদি না বলে দেওয়া থাকে তাহলে মানে আলফার দিকে তাহলে 100% ধরে নিয়ে করবা। আচ্ছা, কথা এখানে শেষ হয়নি। জেল স্পেস রেশিওটা বের করার আমার উদ্দেশ্য কি ছিল? আমরা স্ট্রেংথ প্রেডিক্ট করব, এটাই উদ্দেশ্য ছিল। তো সেটার একটা ফর্মুলা আছে, স্ট্রেংথ হয় 24,000 x কিউব। এটা এই যে কেজি পার সেন্টিমিটার স্কোয়ার ইউনিটটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই ইউনিটটা অনেকে পিএসআই লিখে ফেলে, অনেকে কিলো নিউটন পার মিটার স্কোয়ার লিখে ফেলে, নিউটন পার মিলিমিটার স্কোয়ার লিখে ফেলে। এটা করা যাবে না, কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তুমি পরে এটাকে চেঞ্জ করতেই পারো। এমপিএ করলে এটা হয় 240 x কিউব, আর কেজি পার সেন্টিমিটার স্কোয়ার যদি তাহলে 2400 হবে। আচ্ছা, এভাবে ক্যালকুলেট করার পর আমরা স্ট্রেংথ অনেক বেশি পাই, যেটা প্র্যাকটিক্যালি আমরা কম পাই। কেন? কারণ যেহেতু আমাদের এখানে মানে মিক্সিং আছে, কম্প্যাকশন আছে, প্লেসিং আছে, সবখানে আমরা ম্যানুয়ালি, আমরা জানি না আমরা 100% যে পারফেক্টলি ফ্ললেস করতেছি তা কিন্তু না। ধরো তুমি একটা মেম্বার বানাইছো বিম, সেই বিমের ধরো একটা জায়গায় কম্প্যাকশন কম হয়েছে 1 মিলিমিটার একটা জায়গায়, তাহলে কি হবে? ওকে ডিজাইন করা হয়েছে যে স্ট্রেংথের জন্য, সে ওখানে কম স্ট্রেংথ পাচ্ছে, কিন্তু স্ট্রেস তো ঠিকই আসতেছে, লোড তো ঠিকই আছে, লোড তো কমে নাই। তখন কি হবে? ওই জায়গাটায় বেশি স্ট্রেস হওয়ার কারণে ওখানে আস্তে আস্তে মনে করো যে ধীরে ধীরে ফেল করবে। সে যখন ফেল করবে সেই ফেলিওরটা প্রপাগেট করতে থাকবে এবং এক পর্যায়ে ফেল হইতে, মানে একটা ক্ষুদ্র একটা জায়গাতেও আমাদের এরকম ফ্ল যদি হয়ে যায় তাহলে কিন্তু আমরা ওই ফুল স্ট্রেংথটা পাচ্ছি না, যার কারণে প্র্যাকটিক্যাল আর থিওরিটিক্যাল স্ট্রেংথটা অনেক বেশি ডিফার করে। ঠিক আছে? এটুকু বুঝছো তোমরা? আসছো তোমরা? Yes, ma'am. এই পার্থক্যটা বুঝতে হবে। ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ নেক্সট দিন আমরা শুরু করব, মিক্সড ডিজাইন হয়তো ইনশাআল্লাহ শুরু করে দিতে পারবো। তো এগুলা একটু আমাদের জানার দরকার ছিল। ঠিক আছে, তোমরা একটু পড়াশোনার মধ্যে থাকো, না হলে তোমাদের নিজেদেরই ক্ষতি। ঠিক আছে, পিডিএফটা ক্লাসরুমে আপলোড করে দিলে ভালো হতো। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু ক্লাসরুমে আসলে পিডিএফ বলো ভিডিও তো দেওয়াই যায় না, আপলোড দেওয়া একটু কঠিন। কেন এটা তো সমস্যা হচ্ছে আমি জানি না, আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে ম্যাডাম? বলো। আপনার যারা ম্যাডাম ক্লাস করায় ম্যাডাম চুয়েটে, আপনাদের আইএসপি থেকে ম্যাডাম আপনাদের আপলোড স্পিডটা একটু বাড়ায় নেন, তাহলে ম্যাডাম সবার জন্য সুবিধা হয় ম্যাডাম। চুয়েটের ইন্টারনেট এগুলো নিয়ে কথাই বললো না, মানে এগুলো নিয়ে কথা না বলি। ঠিক আছে ম্যাডাম, আইএসপি দের বললে ম্যাডাম আপলোড স্পিডটা বাড়ায় দিবেন, তখন ম্যাডাম ক্লাস নিতে অনেক সুবিধা হবে আপনাদের। এটা প্রত্যেকেরই সমস্যা হচ্ছে, এখন এটা কি সমাধানে আসবে আমি জানি না, এখন আমি একলা কিছু বলতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমার আবার বি সেকশনের সাথে ক্লাস আছে, এই বকবক নিয়ে আবার বকবক করতে হবে। বলো।